বেশ কয়েকদিন যাবত টমেটো আলু দিয়ে এইভাবে বাইং মাছ ভুনা খেতে ইচ্ছা করতেছিল। অনেকদিন যাবতই বাসায় তেমন বাইং মাছ আনা হয় না আর খাওয়াও হয়নি। আর বাইং মাছটা কাটতে গেলে অনেকটা সমস্যা হয় আমার, কারণ অনেক কাটা থাকে এর ভিতরে, একটু পিছলা পিছলা থাকে। আজকে বাজারে গেছিলাম কাঁচা সবজি আনার জন্য, তো মাছগুলো দেখে আসলে লোভ লেগে গেছিল আর না এনে পারিনি, কিন্তু এনে তো আমি বিপদে পড়ে গেছিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আসরের নামাজটা শেষ করে আমি চলে আসছি রান্নাঘরে সবকিছু কেটে কুটে গোছগাছ করার জন্য। নর্মালি প্রতিদিন আমি মাগরিবের নামাজের পরে কেটে কুটে রাখি, কিন্তু আজকে একটু আর্লি আসছি কারণ বাসায় সকাল থেকে পানি ছিল না। অনেক পাত্রের ভিতরে পানি আমি ধরে রাখছি যে কখন আসে, কিন্তু তারপরেও না মাপা পানি দিয়ে কাজ করতে কেমন যেন আনইজি ফিল হচ্ছিল। আমরা কখনোই পানির কষ্ট করি না, কিন্তু দেখা যায় হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে হয়ে যায় এরকম। সকাল থেকেই কারেন্ট ছিল না আর সারাদিনও যে কারেন্ট আসবে না সেটাও আমি জানতেছিলাম না। তো মাছগুলো এনে তো আমি বিপদে পড়ে গেছি, ফ্রিজে তুলে রাখছিলাম আর কাটতে পারিনি। আর ধরে রাখা পানি দিয়ে যদি মাছগুলো কেটে ধুয়ে ফেলি তাহলে আর বাকি কাজ কিভাবে করব? ধরে রাখা পানি দিয়ে যদি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি তাহলে আর বাকি কাজগুলো কি দিয়ে করতাম, এই জন্যই আর কি করা হয়নি। ফ্রিজে রেখে দিছিলাম, তো এখন আমি বের করে মাছগুলো ভিজিয়ে নিয়েছি। আর টমেটোগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। সিজনাল সময়ে টমেটো আমি ফ্রোজেন করে রেখে দিছিলাম সেগুলো। এখন তো টমেটোর অনেক দাম বেড়ে গেছে, এই জন্য ভাবলাম যে থাক, বাসায় যে টমেটোগুলো আমি এনে রেখে দিছিলাম ওইগুলো এখন থেকে খাওয়া শুরু করে, আর এত দামে টমেটো কিনে আনতে হবে না। ওই জন্য এখানে 3টা টমেটো বের করে উপরে চোষাটা চুলে রেখে দিলাম। ওইটা একটু নর্মাল হলে আমি ব্লেন্ডার করে নিব। কিছু পাট শাক নিয়ে আসছিলাম, সেগুলো ওইভাবে রেখে দিছিলাম আর কাটিনি সকালবেলা। তো এখন আমি কেটে কুটে গোছগাছ করে নিব আর কি। তারপরে হচ্ছে সন্ধ্যার পরে রান্নাটা বসিয়ে দেবো, কারণ ইদানিং যে পরিমাণে গরম পড়ছে বেশি রাত করে আসলে রান্না করা সম্ভব না। মাগরিবের পরপরই নামাজটা শেষ করে আমি 2 চুলায় ঝটপট করে রান্না করে নিয়েই হচ্ছে রুমের ভিতরে চলে আসি। রান্না করে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। ড্রয়িং রুম এবং রান্নাঘর একসাথে হওয়ার কারণে ড্রয়িং রুমের একটা ফ্যান ছিল, ওইটা ছেড়ে দিয়ে রান্না করলে একটু সুবিধা হতো, কিন্তু দোকানের প্রয়োজনে আপনাদের ভাইয়া ওই ফ্যানটা খুলে নিয়ে চলে গেছে। আর একটা ফ্যান আনছে, কিন্তু এটা সময়ের অভাবে এখন পর্যন্ত লাগাতে পারতেছিল না, এই জন্যই একটু আমার এখন রান্না করতে যে একটু সমস্যা হচ্ছে। তো আমি এখানে শাকগুলো বেছে রাখার পর মাছগুলোও কেটে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে এই মাছগুলো কাটতে, যে প্রথমে তো কাটতেই পারতেছিলাম না, এরপরে মাথা আর লেজটা কেটে মাছটা আমি ভালোভাবে ধুয়ে তারপরে হচ্ছে কাটাগুলো কেটে ফেলছি। ভালোভাবে ধোয়া হয়নি, আরো ধুতে হবে, রান্না করার আগে ধুয়ে নেবো, এই জন্য লবণ মাখিয়ে নিলাম। শাকগুলো ধুয়ে নিছি। এখানে আলু দিয়ে মাছ রান্না করার জন্য ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি, ডালগুলো ভিজিয়ে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ তারপরে রসুন কুচি করে নিছি। রান্না করতে করতে এখনো যেহেতু অনেকটা দেরি হবে, এই জন্য প্রত্যেকটা জিনিস জালি দিয়ে ঢেকে রাখছি। বাহিরের অবস্থা দেখেন, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজানটা দিয়ে দেবে। তো আমি এগুলো এখানে রেখে আজানের অপেক্ষা করব। আজানটা হয়ে যাবার পর হচ্ছে আমি মাগরিবের নামাজটা আদায় করে এরপরে চলে আসছি রান্না করার জন্য। এখানে আমি প্রথমে পাট শাকটা ভাজি করে নিচ্ছি। শাকগুলো আমি যখন বাছতেছিলাম তখনই শাকটা দেখে আমার যেন কেমন সন্দেহ হচ্ছিল। ওই সময় মনে হচ্ছিল এই শাকগুলো কি তিতা না মিঠা, আসলে মুখে দিয়ে আমি দেখিনি। একদম তেল নুন পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে এত সুন্দর করে শাকটা ভাজি করছি। তখন লবণ দেখার জন্য একটু মুখে দিছি, বিশ্বাস করবেন পুরো মুখটা আমার তিতা হয়ে গেছে। তারপর আমি বাটিতে বেড়ে নিছিলাম যে ভাতের সাথে গরম গরম খাওয়া যাবে কিনা, কিন্তু আসলে খাওয়ার মতো না, এত পরিমাণ তিতা। আমিই তো খেতে পারতেছিলাম না, আর বাকি তারা কিভাবে খাবে? আমাদের ভাইয়া তো করলা ভাজি তো তিতার জন্য খেতে চায় না, আর এই শাক তো শুয়েও দেখবে না, ফেলতে ইচ্ছা করতেছিল না। বারবার মনে হচ্ছিল থাক রেখে দিয়ে খেয়ে ফেলবো, কারণ শাকটা এত সুন্দর করে ভাজি করছিলাম। আর আমি প্রত্যেকটা ভাজি মন মতো একটু বেশি করে তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করি, ফেলে দিতে ইচ্ছা করতেছিল না, খুব মায়া লাগতেছিল, কিছুই করার নেই, পরবর্তীতেও ফেলে দিতে হবে, কেউই এই খাবারটা খেত না। তো আমি কি করার, ফেলে দিয়ে এখানে মাছটাও ভুনা করে নিচ্ছি। পেঁয়াজ মরিচের সাথেই হচ্ছে আলুটা একটু ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবার পরে আমি এইখানে মাছগুলো দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় আমি ভেন্ডি ভাজি করে নিচ্ছি, কারণ মাছের তরকারি আর ডাল দিয়ে তো আর খাওয়া যাবে না, এই জন্য একটা ভাজি আমাদের বাসায় লাগবে। তো সেই জন্য অল্প পরিমাণে একটু ভেন্ডি ভাজি করে নিচ্ছি। অনেকটা সময় ভেবে চিন্তে পরবর্তীতে ডিসিশন নিলাম যে থাক ভেন্ডিটাই ভাজি করে ফেলি। তো ভাজিটাও পাশের চুলায় হচ্ছিল, আর এখানে মাছের তরকারিটাও আমার হয়ে গেছে। আলুটা আর একটু সেদ্ধ হলে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে তো তরকারিটা হয়ে গেছে। উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে তারপরে ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে রাখবো, আর একটু ভিজা ঝোলই রাখবো, ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। আর এই তরকারিটা এইভাবে খেতে অনেকটা ভালো লাগে। আজকের মতো রাতে রান্না বাড়া করা শেষ, রান্নাঘরটাও আমি পরিষ্কার করে নিছি। এখন আমি ফ্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে নেবো। অলরেডি 10:30 বেজে গেছে। এখানে একটা শসা, একটা পেয়ারা আর 2টা ডিম নিছি। 3 দিন যাবত বাসায় দুধ ছিল না আর আনাও হচ্ছিল না, এই জন্য ওই ডিম সেদ্ধ করে নিছি। আর এখানে 2টা ডিম, একটা আমার ছেলে খাবে আর একটা আমি খাবো। রাত্রে আমি তেমন কিছুই খাই না, শুধু 1 গ্লাস দুধ খাই, কিন্তু দুধ না থাকার কারণে আজকে ডিমটা খাচ্ছিলাম। আর শসা আর পেয়ারাটা খেতে খেতেই বিদায়
বিদায় নিয়ে নেব। এই ছিল বিকেল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সেগুলো নিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।